তো বন্ধুরা, আমরা আজকে যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ন্যারেশন চেঞ্জের যে কোনো ভিডিও খুলে তোমরা দেখতে পাবে যে একটাই কথা, যে কেউ তোমাকে কিছু বলেছে, সেই কথাটা তুমি অন্য কাউকে কিভাবে বলবে, সেই যে বক্তব্যটা কিভাবে তুমি রিপ্রেজেন্ট করবে, সেই জিনিসটাকে আমরা বলে থাকি ন্যারেশন। তো ধরো তোমার বন্ধু তোমাকে ফোন করেছে, যে সে বলেছে যে আমি আমাদেরকে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করছি, তোকে কিন্তু যেতে হবে। এই কথাটা তুমি তোমার আরেক বন্ধুকে কিভাবে বলবে? তুমি বলবে যে গতকাল আমাকে অমিত ফোন করেছিল, সে বলেছিল যে পিকনিক আছে, আমি যাব কিনা। এই যে বিষয়টা, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ন্যারেশন, এটাই হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এখন ন্যারেশন চেঞ্জে ইনডিরেক্ট স্পিচে বক্তার মূল বক্তব্যকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। অর্থাৎ তোমরা মনে রাখবে যে ডিরেক্ট স্পিচে অর্থাৎ প্রশ্নের দেওয়া যে শব্দগুলি, সেগুলি আমরা সবসময় যে ব্যবহার করব তার কোনো মানে নেই। একটা এক্সাম্পল দিই। তো বন্ধুরা, বাক্যটি দেখো বোর্ডে লেখা আছে, বাপি said I did not realize it was hot। এটা হচ্ছে একটা ডিরেক্ট স্পিচ। একে আমরা যদি ইনডিরেক্ট স্পিচ করি, তাহলে কি হচ্ছে? এর উত্তর হচ্ছে বাপি said that he had not realized it was hot। এখন লক্ষ্য করো, আমি এই দ্যাট অংশকে ব্র্যাকেটে লিখেছি। মডার্ন ইংলিশে ন্যারেশন চেঞ্জে এই যে লিঙ্কারটি দেওয়া আছে, ওটা না লিখলেও চলে। এখন ওটা লিখতে হয়, ওই যে বলেছি রুলটা আমাদের শেখার কোনো প্রয়োজন নেই। এই যে তোমরা জেনে গেলে যে এখানে দ্যাট না দিলেও চলে। তোমাদের টিচার প্রথম থেকে শিখে এসছে যে ন্যারেশন মানে দ্যাট দিয়ে জুড়তে হবে। তো এখন দেখা যাচ্ছে দ্যাট না লিখলেও আমরা ন্যারেশন করতে পারি। এখন এখানে আই পরিবর্তন হয়ে হি হয়েছে, ডিড নট পরিবর্তন হয়ে হ্যাড নট হয়েছে, আর বাকি যা আছে একই আছে। এই যে চিহ্নগুলি, এই চিহ্নগুলিকে বলা হয় পাংচুয়েশন মার্ক। এই পাংচুয়েশন মার্কগুলো আমরা কি করি? অমিট করে দিই, বাদ দিয়ে আমরা দ্যাট দিয়ে লিঙ্ক করে দিই। এই লিঙ্ক করে টোটাল যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে ন্যারেশন। আবার লিঙ্কারটাকে আমরা বাদও দিতে পারি, আমরা বলতে পারি বাপি said he hadn't realized it was hot। এখানে একটা কন্ট্রাকশন আছে, didn't, আমরা এখানে তাই hadn't লিখেছি। কিন্তু যদি আমি এই কথাটা বলে থাকি মিতা said I'm sorry, আমি লিখছি এখানে বোর্ডে, এই যে একটা ডিরেক্ট স্পিচ রয়েছে, এই ডিরেক্ট স্পিচকে আমরা যদি ইনডিরেক্ট স্পিচে পরিণত করি তাহলে কেমন হবে? দেখো, আমরা লিখতে পারি মিতা said that she was sorry। অথবা আমরা লিখতে পারি মিতা অ্যাপোলোজাইজড। তো এই যে আমরা লিখেছি মিতা অ্যাপোলোজাইজড, লক্ষ্য করো এখানে সমস্ত শব্দকে আমরা লিখিনি, আমরা দ্যাট লিখিনি, শি লিখিনি, ওয়াজ লিখিনি, সরি লিখিনি, আমরা জাস্ট লিখে দিয়েছি মিতা অ্যাপোলোজাইজড। প্রশ্নে কি ছিল? প্রশ্নে ছিল মিতা said I am sorry, মিতা বলেছে আমি দুঃখিত। এটাকে আমরা কি লিখেছিলাম? মিতা said that, মিতা বলেছিল যে she was sorry, সে দুঃখিত হয়েছিল। এই কথাটা আমরা বাদ দিয়ে একদম সংক্ষেপে লিখেছি মিতা দুঃখ প্রকাশ করেছিল, মিতা অ্যাপোলোজাইজড। এই ধারণাটা তোমাদের মধ্যে আনতে হবে যে ন্যারেশন মানে এই না, প্রত্যেকটা শব্দই আমাদেরকে লিখতে হবে। আমরা আমাদের মনের মতো করে ভাষাটাকে প্রকাশ করে দেবো, সেটাই হয়ে যাবে ন্যারেশন। আবার এই কথাটা মনে রাখবে, আমরা এখানে যে said লিখেছি বা প্রেজেন্ট টেন্সে যদি says হয়, এই কথাগুলো বাদেও প্রশ্নের মধ্যে wrote বা থট থাকতে পারে। তো যাই থাকুক না কেন, আমরা
সেই রোড বা থট দিয়েই লিখে দেব। কোথায় থাকতে পারে? এই যে সেইড আছে, এই সেইডগুলোর পরিবর্তে, এগুলোর পরিবর্তে রোড থাকতে পারে, থট থাকতে পারে। আমরা সেই রোড বা থট যাই থাকুক না কেন আমরা সাবজেক্টের পরে লিখে দেব। তো বন্ধুরা একটা এক্সাম্পল দেওয়া যাক। এই বাক্যটি লক্ষ্য করো বন্ধুরা, যেখানে কমা আছে ইনভার্টেড কমা নেই। অ্যাকচুয়ালি এটা ইনভার্টেড কমা কেন নেই? কারণ রিমা ভেবেছিল। তো কি ভেবেছিল রিমা? আই নিড টু স্টাডি হার্ড। এর অর্থ হচ্ছে আমাকে প্রচন্ড পড়াশোনা করতে হবে। তো রিমা বলেছে আই নিড টু স্টাডি হার্ড, রিমা থট। একে আমরা নারেশন করলে এইভাবে হবে, রিমা থট Rima thought that she needed to study hard. তো এখানে লক্ষ্য করো, আমরা এখানে দ্যাটটা বাদ দিয়ে বলতে পারি রিমা thought she needed to study hard. আমরা অ্যাকচুয়ালি একটা গ্রামার বইতে এই সমস্ত বিষয়ের উল্লেখই পাই না যে ন্যারেশনটা কিভাবে শেখা শুরু করা উচিত। আমি আমার আগের ভিডিওতে তো বলেছি যে বেসিক বিষয় কতগুলো আছে যেগুলো তোমাদের জানতে হবে, কিন্তু একটা ন্যারেশনের যে প্রশ্নটা তোমরা পাবে সেই প্রশ্নটাকেই তো তোমাকে আগে বুঝতে হবে, রিয়ালাইজ করতে হবে, উপলব্ধি করতে হবে যে ওর মধ্যে কি লেখা আছে। তো চলো আমরা আগে সেই প্রশ্নটাকে অ্যানালাইসিস করি যে প্রশ্নটা আসলে কিভাবে সেট হয়, প্রশ্নের কোন অংশকে কি বলে এবং কোনটা দেখে আমাদের কি সিদ্ধান্ত নিতে হয়। তো শুরু করা যাক। তো আমি বোর্ডে একটা বাক্য লিখছি, তোমরা লক্ষ্য করো এবং তার ন্যারেশন করছি, তারপরে তোমাদেরকে বোঝাবো। এই যে বাক্যটা লিখেছি বন্ধুরা, কালাম সেইড আই নিড এ জব। কালাম বলেছিল যে আমার একটা চাকরির প্রয়োজন। ইনডিরেক্ট স্পিচে হবে কালাম সেইড দ্যাট হি নিডেড এ জব। এখানেও তোমরা দ্যাটটাকে বাদ দিতে পারো, বলতে পারো কালাম সেইড হি নিডেড এ জব। এখন আমাদের এই যে জিনিসটা আমরা করলাম, প্রথমটা ডিরেক্ট স্পিচ, পরেরটা ইনডিরেক্ট স্পিচ এবং এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমাদের ন্যারেশনের দুটো পার্ট, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তো এই রিপোর্টেড স্পিচটা অ্যাকচুয়ালি আমরা ন্যারেশন চেঞ্জ করাকেই বোঝাই এবং সেই ন্যারেশন চেঞ্জ করতে গেলে দুটো স্পিচ আসে, যেটা কেউ সরাসরি বলে থাকে সেটা ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি, এবং যেটা আমরা রিপোর্ট করে থাকি সেটা রিপোর্টেড স্পিচ বা ইনডিরেক্ট স্পিচ, এবং যাতে কমা ইনভার্টেড কমা কিছু থাকে না এবং সেটা একটা লিঙ্কার দিয়ে জুড়ে যায়, এরকম তোমরা শিখেছো। যাই হোক, এখন এই যে বাক্যটি আমরা প্রথমে দেখেছি বা দ্বিতীয় বাক্যটি দেখেছি, এর কতগুলো ভাগ আছে, পার্ট আছে। সেই পার্টটা কি সেটা দেখো। আমি এখান থেকে একটা দাগ দিচ্ছি, লক্ষ্য করো এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে। আবার এই যে অংশটা, এই অংশে যেমন এখানে আই ছিল একটা সাবজেক্ট, হি ছিল একটা সাবজেক্ট। আবার এই অংশে কোটেশনের মধ্যে নিড ছিল একটা ভার্ব, সেটা বদলে নিডেড হয়েছে আরেকটা ভার্ব, এবং বাকি একটা অবজেক্ট আছে এ জব, এই অবজেক্ট আছে এখানে এ জব। এই পার্টগুলোর এক একটা নাম আছে। এই পার্টটার নাম হচ্ছে রিপোর্টিং ক্লজ।
আর এই পার্টটার নাম হচ্ছে রিপোর্টেড ক্লজ। তো তোমরা ক্লজ শিখেছো, সেই ক্লজ আর এই ক্লজ আলাদা। আমরা যে ক্লজ শিখেছি, আমরা শিখেছি প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। তো সেই সমস্ত ক্লজ এবং এই সমস্ত ক্লজ আলাদা বিষয়। ক্লজ হচ্ছে একটা বাক্যের অংশ, ফ্রেজও বাক্যের অংশ, ক্লজে সম্পূর্ণ ভাব প্রকাশ থাকে। তো এটা অ্যাকচুয়ালি আমরা গ্রামারের ভাষায় বলে থাকি রিপোর্টিং ক্লজ, এবং এই অংশটাকে বলি রিপোর্টেড ক্লজ। এটা আমরা এই বিষয়টি কেন আজকে শিখব? এই জন্য শিখবো ন্যারেশন বিষয়টি আরো গভীরে যাওয়ার জন্য, এবং ন্যারেশনের যে বেসিকটা আমরা জানার জন্য। এই বেসিকটা জানার জন্য আমাদেরকে রিপোর্টিং ক্লজ এবং রিপোর্টেড ক্লজ ভালো করে জানতে হবে। তো তোমরা দেখো যে এই যে সাবজেক্টটা, আমরা এবার এই সাবজেক্টের একটা নাম দিতে পারি। এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট অফ রিপোর্টিং ক্লজ, বা আমরা এক কথায় বলতে পারি রিপোর্টিং ক্লজের সাবজেক্ট। এর পরবর্তী ভিডিওগুলিতে আমি যখনই কিছু বলবো রিপোর্টিং ক্লজের সাবজেক্ট, বা এটা একটা রিপোর্টিং ক্লজের সাবজেক্ট বা সাবজেক্ট অফ রিপোর্টিং ক্লজ, তখন তোমরা বুঝে ফেলবে যে আমি কি বলতে চাইছি। আর এই যে ভার্বটা তোমরা দেখছো, এই ভার্বটার নামটা হচ্ছে ভার্ব অফ রিপোর্টিং ক্লজ, অর্থাৎ এটা রিপোর্টিং ক্লজের ভার্ব। একইভাবে এই যে আমরা ন্যারেশন করে ফেললাম, করার পরেও যে সাবজেক্ট এবং ভার্বটা আসলো তাদের একই নাম, তাদেরও নাম হচ্ছে সেই, এটা হচ্ছে সাবজেক্ট অফ রিপোর্টিং ক্লজ, এবং এই ভার্বটা হচ্ছে ভার্ব অফ রিপোর্টিং ক্লজ। এখন পরের অংশটা আমি নাম দিয়েছি রিপোর্টেড ক্লজ। আমি নাম দিইনি, গ্রামারিয়ানরা নাম দিয়েছে রিপোর্টেড ক্লজ। এবং তোমরা এখান থেকে শিখে এসছো যে এই রিপোর্টেড ক্লজের মধ্যে যে সাবজেক্টটা থাকে তাকে আমরা বলি যে সাবজেক্ট অফ রিপোর্টেড ক্লজ, বা রিপোর্টেড ক্লজের সাবজেক্ট। এই দুটো সাবজেক্টই হচ্ছে সাবজেক্ট অফ রিপোর্টেড ক্লজ। আবার এই যে ভার্বটা দেখছো, এখানে নিড, এখানে নিডেড, এই দুটো ভার্বই হচ্ছে কি বলা হচ্ছে ভার্ব অফ রিপোর্টেড ক্লজ। তো এইবার তোমরা সংক্ষেপে নামগুলো জেনে নাও। এটা হচ্ছে তাই রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট, এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড সাবজেক্ট। তাই আমাদের নাম কি হলো সংক্ষেপে? সংক্ষেপে নামটা আমি লিখে দিই বোর্ডে, তোমরা দেখে নাও। এই অংশের ভার্বগুলোর নাম হচ্ছে, অর্থাৎ যেটা ছিল রিপোর্টিং ক্লজ, সেই অংশের ভার্বটার নাম ছিল রিপোর্টিং ভার্ব, এবং সাবজেক্টের নাম ছিল রিপোর্টিং সাবজেক্ট। একইভাবে এই যে ছিল রিপোর্টেড ক্লজ, এই অংশের ভার্বটা ছিল রিপোর্টেড ভার্ব, এবং এই অংশের সাবজেক্টটা ছিল রিপোর্টেড সাবজেক্ট। আবার আমি সাবজেক্ট এবং ভার্বগুলো দেখিয়ে দিই। রিপোর্টিং ভার্ব সেইড, তাহলে রিপোর্টিং ভার্ব এখানে সেইড। রিপোর্টিং সাবজেক্ট এখানে কালাম। রিপোর্টেড ভার্ব
প্রথমে ছিল নিড, তারপরে হয়েছে নিডেড। রিপোর্টেড সাবজেক্ট প্রথমে ছিল আই এবং তারপরে হয়েছে হি। ব্যাস, এই জায়গা থেকে তোমরা ন্যারেশন শিখে গেলে। তোমরা লক্ষ্য করো তো যে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং সাবজেক্ট আমি বদলেছি, আমি কিন্তু বদলাইনি। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং সাবজেক্ট একই আছে। আমরা কি চেঞ্জ করেছি? আমরা রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড সাবজেক্টকে চেঞ্জ করেছি। তো এখান থেকে আমরা ন্যারেশনটা আরো ভালোভাবে শিখে গেলাম যে রিপোর্টিং ভার্ব রিপোর্টিং সাবজেক্টকে দেখে আমরা রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড সাবজেক্টকে চিহ্নিত করি। সেন্টেন্সটা একই থাকুক, তোমরা লক্ষ্য করো রিপোর্টিং ভার্ব একই আছে। রিপোর্টেড ভার্ব নিড ছিল নিডেড হয়েছে। তাহলে কি চেঞ্জ হয়েছে? তাহলে চেঞ্জ হয়েছে রিপোর্টেড ভার্বটা। আর কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে রিপোর্টেড সাবজেক্ট আই ছিল, সেই রিপোর্টেড সাবজেক্ট পরবর্তী বাক্যে হি হয়েছে। তাহলে আইটা হি হয়েছে, একটা লিঙ্কার দিয়ে জুড়েছে। এবং সব থেকে ভাইটাল ব্যাপার হচ্ছে পাংচুয়েশন মার্ক। পাংচুয়েশন মার্ক হচ্ছে এখানে একটা কমা ছিল এবং ইনভার্টেড কমার মধ্যে আমাদের প্রশ্নটি ছিল, সেই পাংচুয়েশন মার্কগুলো আমরা দিইনি এবং আমরা কি করেছি শেষে একটা ফুল স্টপ দিয়েছি। লক্ষ্য করো বন্ধুরা, একদম শেষে একটা ফুল স্টপ দেওয়া আছে। তাহলে এটা কি হলো? একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হলো। এখান থেকে আমরা আরেকটা পয়েন্ট পেলাম যে আমরা যত ন্যারেশন করে থাকি সব অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে। তা আমরা অ্যাসার্টিভ ইম্পারেটিভ সেন্টেন্সের করতে পারি, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি, এক্সক্লামেটরি সেন্টেন্সের করতে পারি, আমরা এতগুলো সেন্টেন্সের ন্যারেশন করতে পারি। এইটা কোথায় থাকে? এই কোটেশনের মধ্যে থাকে। এই কোটেশনের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ সাধারণ বাক্য যার শেষে ফুল স্টপ থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স এটা একটা অনুজ্ঞাসূচক বাক্য অর্থাৎ আদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়, শেষে ফুল স্টপ থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকে। এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য যার শেষে একটা বিস্ময়সূচক চিহ্ন থাকে। অপারেটিভ সেন্টেন্স একটা উইশ বোঝায়, এই সেন্টেন্সে এক্সক্লামেটরি সাইনও থাকতে পারে, ফুল স্টপও থাকতে পারে। তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা যখন ন্যারেশন করব অর্থাৎ ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে আমরা চেঞ্জ করব, প্রতিটি ক্ষেত্রেই কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। এই সবগুলোই চেঞ্জ হয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তাহলে এইটাই নোট ডাউন করো বন্ধুরা, এবং শেষে অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা ফুল স্টপ থাকে। এই বিষয়টি যে তোমরা শিখে গেলে আর কোনোদিন ন্যারেশনে ভুল হবে না, যে ন্যারেশনে যে কোনো বাক্য চেঞ্জ হয়ে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। কখনোই ন্যারেশনটা চেঞ্জ করার পরে এই ধরনের পাংচুয়েশন মার্ক থাকে না, থাকে একমাত্র ফুল স্টপ, অর্থাৎ এই প্রথম অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা আমি বলেছি সেটা থাকে। তো বন্ধুরা, বোর্ডটা এবার মুছে দিই, পরবর্তী পর্যায়ে চলে আসি।
বন্ধুরা, তোমরা তো দেখলে যে ইনডিরেক্ট স্পিচে আমরা একটা উদাহরণে দেখলাম যে আমরা দ্যাট লিঙ্কারটা বর্তমানে না দিলেও চলে। আরেকটা বিষয় তোমরা মনে রাখবে যে ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে তোমরা যে রিপোর্টিং ক্লজগুলো শিখলে সেই রিপোর্টিং ক্লজগুলো যদি প্রথমে থাকে আমরা কোনো কমা প্রয়োগ করি না বা কমা দিই না, কিন্তু যদি রিপোর্টিং ক্লজটা আমরা শেষে পাঠিয়ে দিই তবে আমরা কমা দিয়ে থাকি। একটা এক্সাম্পল না দিলে তোমরা বিষয়টি বুঝতে পারবে না। বোর্ডটা লক্ষ্য করো। She told her teacher that she had not attended online classes due to her illness. সে তার শিক্ষিকাকে বলেছিল যে সে অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারেনি কারণ সে অসুস্থ ছিল। এই যে কথাটা আমরা ন্যারেট করে পেয়েছি, সেই কথাটা ডিরেক্টলি শিক্ষিকাকে ফোনে বলুক বা সরাসরি বলুক বলেছিল। এখন এই কথাটা আমরা ন্যারেট করে পাওয়ার ফলে আমরা প্রথমে লিখেছি। অনেক সময় আমরা প্র্যাকটিক্যালি বিষয়টিকে প্রয়োগের ক্ষেত্রে, অর্থাৎ কিনা কোনো গল্প লেখার ক্ষেত্রে, কোনো রিপোর্ট লেখার ক্ষেত্রে, নিউজ পেপার বা কোনো লিটারারি ওয়ার্ক রিপ্রেজেন্ট করতে গেলে আমরা করে থাকি কি, এই জিনিসটাকে আরো সুন্দরভাবে লিখে থাকি। প্রথমত আমরা দ্যাট তো বাদ দিয়েই দিই। আবার কি করে থাকি দেখো। তো বন্ধুরা, she had not attended online classes, she told her teacher, অর্থাৎ সে তার শিক্ষিকাকে বলেছিল সে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করেনি। আমরা she told her teacher এই কথাটিকে শেষে পাঠানোর জন্য এখানে একটা কমা দিয়ে লিখে দিয়েছি। এই অংশটা হচ্ছে সেই রিপোর্টিং ক্লজ, এবং সেই রিপোর্টিং ক্লজটা আমরা কি করেছি, প্রথমে না লিখে শেষে পাঠিয়ে দিয়েছি, এবং রিপোর্টেড যে ক্লজটা সেটাকে আমরা প্রথমে পাঠিয়ে দিয়েছি। বাক্যের সৌন্দর্যায়নের ক্ষেত্রে আমরা ন্যারেশনের এরকম প্রয়োগ করে থাকি। তো এরপরে দেখো বন্ধুরা, ধরো একটা ডিরেক্ট স্পিচে এরকম দেওয়া আছে প্রশ্ন, এটাকে যদি আমি ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করি, তাহলে আমাকে অবশ্যই লিখতে হবে হি told me that he was going to Delhi. তো এক্ষেত্রে দেখো বন্ধুরা কি কি চেঞ্জ হয়েছে। said to হয়েছে told, কমা ইনভার্টেড কমা অমিট হয়েছে বা বাদ গিয়েছে, একটা লিঙ্কার চলে এসছে দ্যাট, যেটা না দিলেও চলে, আই হয়ে গেছে হি, অ্যাম হয়ে গেছে ওয়াজ, এবং বাকিটা একই আছে, এবং শেষে ফুল স্টপ এসছে। তো এখান থেকে আমরা কি শিখলাম, আরো একটা পয়েন্ট, said to থাকলে আমাদের told লিখতে হয়। এখন যদি এরকম কেউ লেখে যে he said to আছে, told না করে কেউ লিখে দিল he said me, he said me that he was going to Delhi, তবে কি হবে বন্ধুরা, মনে রাখবে যে এইটা ভুল বাক্য। এটিকে এইভাবে লিখতে হবে অবশ্যই, he told me। আমাকে এই saidটা said লেখা যাবে না বা said to লেখা যাবে না, আমাকে অবশ্যই এখানে told এই ভার্বটি ইউজ করতে হবে, এই রিপোর্টিং ভার্বটি আমাদেরকে ইউজ করতে হবে। তো রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে এটাকে আমাকে খেয়াল রাখতে হবে। তো দেখো বন্ধুরা, আমি তো এখানে told me দিয়েছি। এবার যদি কেউ said লিখে ফেলে সেটাও সঠিক হতে পারে যদি তোমরা মি কথাটাকে বাদ দিয়ে দাও। যদি তোমরা মি কথাটাকে বাদ দাও তবে তোমরা এখানে said লিখতে পারো। সেই ক্ষেত্রে কেমন দাঁড়ায়, he said
তখন দাঁড়ায় he said that he was going to Delhi। আমি এখানে মি দিইনি। অর্থাৎ আমাকে যখন এই সাবজেক্ট পাচ্ছি আমরা রিপোর্টিং ক্লজে, এবং রিপোর্টিং ক্লজে আরো একটা অবজেক্ট পেয়ে যাচ্ছি, এটা খেয়াল রাখতে হবে। রিপোর্টিং ক্লজে সাবজেক্ট অবজেক্ট যদি দুটোই থাকে তবে আমাকে অবশ্যই টোল্ড এই রিপোর্টিং ভার্বটি লিখতে হবে। তবে বন্ধুরা একটা বিষয় মনে রাখবে, আমরা যদি প্রশ্নবোধক বাক্য পাই বা কোনো গ্রিটিংস করি, কাউকে কংগ্রাচুলেশনস জানাই, সেই সমস্ত ক্ষেত্রে আমরা টেল ভার্বটা ইউজ করি না, সেই সমস্ত ক্ষেত্রে আমরা সেইড দিয়ে লিখে দিতে পারি। যদি আমরা হি গ্রিটেড মি বা হি উইশড মি এরকম না লিখতে চাই, আমরা সেইড কথাটা লিখলেও হয়ে যায়। তো এছাড়া অনেক রিপোর্টিং ভার্ব আছে, যেমন অ্যাডভাইস, গ্রিট, ইনফর্ম, কনফেস, এনকোয়ার, স্টেট, সাজেস্ট, ওয়ান্ডার, কনফার্ম, কনফেস, অ্যাডভাইস, অ্যাড, অ্যাডমিট, এগ্রি, আনসার, এই সমস্ত ভার্বগুলি রিপোর্টিং ভার্ব। এগুলি আমরা এই সেই টু পরিবর্তে বসিয়ে থাকি, সেগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো বন্ধুরা, আমি আমার পরবর্তী ভিডিওতে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি এবং অপারেটিভ সেন্টেন্সগুলিকে কিভাবে ইনডিরেক্ট স্পিচে পরিণত করা যায় সেই বিষয়ে আলোচনা করব। এবং তোমাদের শেষে একটা কথা বলে রাখবো, তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। ইউ নিড লট অফ প্র্যাকটিস। প্র্যাকটিস না করলে কিন্তু পারফেকশন আসবে না, আমার শেষ একটাই কথা। এবং যারা কম্পিটিটিভ এক্সামে বসতে চলেছে তাদের কিন্তু সময় হাতে নেই বললেই চলে। তোমাদের এই সময়টাকে উপযোগী করে দেওয়ার জন্য প্রতিদিন তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং কোনো সময় নষ্ট করো না। ধন্যবাদ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য।